প্রিয় দর্শক, ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, কিছু অংশ ছোটদের জন্য নয়, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। সব কিছুর গল্পই কল্পনার উপর ভিত্তি করে। কোনো ব্যক্তিগত ঘটনা বা কারো প্রতি আঘাত করার উদ্দেশ্য নেই। আপনার ভালোবাসা ও ধৈর্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি উপভোগ করলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। না, এটা হতে পারবে না। লি ঝাও লি মিংকে ইঙ্গিত দিল, আর সে আগ্রহ ভরে এগিয়ে এল। আমি এটির বিরোধিতা করি, ভাই। লিং হাং, তুমি এত বড়, কিভাবে তবুও লি ঝাওর মতো লোভী হতে পারো? সেই পাহাড়ি ঝর্ণা আমাদের গ্রামের থেকে কয়েক মাইল দূরে। আমরা কি বর্ষের বানর বা ঘোড়ার বছর পর্যন্ত খুঁড়ে বসব? ধরো আমরা 1 মাসে খুঁড়ে ফেললেও গম ইতিমধ্যেই খরায় শুকিয়ে যাবে। তখন পাহাড়ি ঝর্ণার পানি কি কাজে লাগবে? মা জিনের এই বক্তব্যে কিছু গ্রামবাসী চিন্তিত হয়ে উঠল। যদিও বড় ভাই লি ঝাও সহজভাবে বলছিল, তারা আগে কখনো খুঁড়েনি। এই মুহূর্তে লিং হাং ভিড়ের দিকে এগিয়ে এল। গ্রামবাসীরা যখন তাকে দেখল, তারা ধীরে ধীরে চুপ হয়ে গেল। লি ঝাওর কারণে আমরা পানি উৎস খুঁজে পেয়েছি। এবার অবশ্যই তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে হবে। লি ঝাও সরাসরি ঝিইউর দিকে হাত নাড়ল। এখানে খোঁড়া শুরু করো। চল দেখি আমরা আধা ঘন্টার মধ্যে কতটা খুঁড়তে পারি। বিচলিত হওয়ার কোনো সময় ছাড়াই ঝিইউ তার সাইভেল তুলল এবং খোঁড়া শুরু করল। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। আধা ঘন্টার মধ্যে সে 5 ধাপ খুঁড়েছে। গ্রামবাসীরা অবিশ্বাসে তাকিয়ে রইল, চোখ চড়চড় করল। খুঁড়ার গতি কি সত্যিই এত দ্রুত? এটা তারা কল্পনাও করতে পারছিল না। লিং হাং বলল, তোমরা দেখেছ, ঝিইউ মাত্র আধা ঘন্টায় 5 ধাপ খুঁড়ল। অবশ্যই এটা পাহাড়ের পাদদেশ, তাই মাটি নরম। উপরে হয়তো একটু কঠিন হবে, তবে খুব বেশি পার্থক্য হবে না। এখন কি তোমরা মনে করো আমরা পাহাড়ি ঝর্ণার পানি নামাতে পারব না? এই দৃশ্য দেখে গ্রামবাসীরা নিজেদের পরিকল্পনা ঠিক করল। তারা সবাই লি ঝাওর কাছে ক্ষমা চাইতে শুরু করল। লিং হাং অবশ্যই কষ্ট পেল না। এই মুহূর্তে মা জিনের উদ্বিগ্ন কণ্ঠ আবার শোনা গেল। তাদের প্রতারণায় পা দিও না। আমি এখানেই বলছি, যারা খোঁড়া করতে চায় তারা করতে পারবে। আমি করব না। আমার পুরো পরিবার করবে না। আমি বিশ্বাস করি না এই পাহাড়ি ঝর্ণার পানি সত্যিই নামানো সম্ভব। মা জিনের কথা শুনে গ্রামবাসীরা বিরক্ত হল। তারা কি সত্যিই ভাবছে আমরা বোকা? সবাই তো স্পষ্ট দেখেছে, এটা এমন কিছু নয় যা মা জিন মিথ্যা বলতে পারবে। মা জিন, চুপ করো, বড় ভাই লি ঝাও জোরে চেঁচিয়ে বলল। তুমি খুঁড়তে চাও না? ঠিক আছে, কিন্তু একবার ঝর্ণার পানি নামলে গমের ক্ষেতের জন্য পানি আশা করো না। না হলে আমি ক্ষমা করব না। উত্তেজিত ছেলে লি শান হাতের আগার বেঁধে কষ্ট করে গর্জন করল। আমি দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে পছন্দ করিনি।
তারা যদি মরুক, ঠিক আছে, কিন্তু আজ তারা সবাইকে ক্ষতি করছে। আমি কাউকে থামাতে দেব না। আমি সেই লোভী পরিবারকে মারা দেব। এই বলে সে লি ঝাওর দিকে ছুটল। গ্রামবাসীরা দ্রুত এগিয়ে এসে তাকে আটকাল। যখন এই বুড়া দুষ্টু রেগে যায়, তখন সত্যিই কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। লি ঝাও রেগে থাকা লি শানকে দেখে ভয় পেয়ে গেল। সে এবং তার পরিবার দ্রুত পালিয়ে গেল, মার খাওয়ার ভয়। পোকামাকড় চলে যাওয়ার পর গ্রাম ন্যায়বিচার ঘোষণা করল। শুনুন, প্রতিটি পরিবার একজনকে পানি গরম ও রান্নার জন্য পাঠাবে। সক্ষম পুরুষ ও নারীরা 20 ধাপ হেঁটে যাবে। আজ রাতের জন্য ভালো ঘুমো, সকালেই কঠোর পরিশ্রম কর। চল, গমের ক্ষেতের পানি সন্ধ্যার আগে নামানোর চেষ্টা করি। সবার জোরে সাড়া দেওয়া ও তারপর ছড়িয়ে পড়া। লি ঝাওকে জোর করে লি মিং এবং মা জিন তার বাড়িতে নিয়ে গেল। ঝি ইউর মা খাবার তৈরি করতে গেলেন। লি ঝাও ঝি ইউকে সঙ্গে নিয়ে বারান্দার দরজার কাছে গেল। সূর্য অস্ত যাচ্ছে, গ্রাম জুড়ে সোনালি আলো ছড়াচ্ছে। লি ঝাও দরজার বাইরে বসে, অর্ধপুরে কাঠের লাঠি ধরে সতর্কভাবে পানি চ্যানেলের পরিকল্পনা এঁকছিল। ঝি ইউ কাছাকাছি বসে মন দিয়ে দেখছিল। লি ঝাও পরিকল্পনায় একটি স্থানের চিহ্ন দিল এবং সাবধানে ব্যাখ্যা করল। পাহাড় থেকে পানি নামানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখো, যদি পানি এই পথে চলে, দূরত্ব 20% বাড়বে এবং ঠিক হবে না। তবে আমরা অন্য দিক থেকে খুললে, পথ সংক্ষিপ্ত হবে এবং ঠিক হবে। ফলে পানি আরও সহজে প্রবাহিত হবে। ঝি ইউ ঘনিষ্ঠভাবে এগিয়ে এল, প্রায় নাকে চাপ দিয়ে পরিকল্পনাটি দেখল। কিছুক্ষণ চিন্তা করার পর, সে হঠাৎ বুঝতে পারল এবং ভারী মাথা নাড়ল। ভাই লি ঝাও, এখন বুঝতে পারছি। আসলে, আমাকে শেখানোর দরকার নেই। শুধু আমাকে বলুন কি করতে হবে। লি ঝাও গুরুতরভাবে মাথা নাড়ল। ঝি ইউ, তোমাকে আরও শিখতে হবে এবং অনুশীলন করতে হবে। তোমাকে চিন্তা করতে শিখতে হবে। আমরা ভাইরা ভবিষ্যতে বড় কিছু করব। যদি তুমি এটি শিখতে না পারো, অন্যরা আমাদেরকে ছোট চোখে দেখবে। ঝি ইউ গভীরভাবে লজ্জিত অনুভব করল। হঠাৎ সে উঠে দাঁড়াল, বুক উত্তেজনায় ভরে উঠল, গলা যেন তুলসী মখমলের মতো বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর, সে ধীরে ধীরে বলল, ভাই লি ঝাও, আমাকে শেখান। যদি আমি শিখতে না পারি, আমি নিজেকে পানির খালে পাথরের মতো পুঁতে দেব। লি ঝাও জোরে হেসে উঠল। ভালো, এই মনোভাবই গুরুত্বপূর্ণ। তুমি ভবিষ্যতে অবশ্যই সফল হবে। ঝি ইউর বাড়ি থেকে বের হলে, চাঁদ ইতিমধ্যেই গাছের উপরে উঠে এসেছে। মার্চের রাতে, নরম হাওয়া বইছে, গ্রাম পথে বনাঞ্চলের ঘাস নরমভাবে ঝাঁকছে। লি ঝাও তার মোটা কাপড়ের পোশাক শক্তভাবে আঁকড়ে ধরল এবং চাঁদের আলোয় বাড়ি ফিরল।
সে দরজা লক করে রুমে ঢুকল। দক্ষতার সঙ্গে সে কাঠের লাঠি উপর রাখল এবং উচ্ছ্বাসের সঙ্গে স্থানটিতে প্রবেশ করল। অভ্যন্তরে পাখিরা চিৎকার করছে এবং ফুল ফুটেছে। গোজি বেরির গাছটি বড় হয়েছে। শতাধিক ছোট গোজি ডিমের আকারের বেরি ঝুলছে। এই বেরিগুলো বিক্রি করে টাকা আনা যায়। যে বন্য জিনসেং মূল সে সাধারণভাবে রোপণ করেছিল, তা গাঢ় হয়ে গেছে এবং ধীরে ধীরে 10 বছরের বয়সী বন্য জিনসেংতে পরিণত হচ্ছে। আধ্যাত্মিক ঝর্ণার পানি দ্বারা জল দেওয়া গম কয়েক দিন ধরে ব্যাপকভাবে কাটা হয়েছে। পাথরের মিল ছাড়া আটা করা সম্ভব নয়, তাই আপাতত সংরক্ষণ করা হয়েছে। কিছু নতুন খুরা জম গাছের শিকড় যথেষ্ট পরিমাণে পাওয়া গেছে। এই দুই ফসল কাটা অনেক শ্রমসাধ্য, তাই রোপণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লি ঝাও কিছু আধ্যাত্মিক ঝর্ণার পানি খানিকটা পান করল এবং অর্ধেক জম খাইল। সে অনুভব করল তার শক্তি ধীরে ধীরে ফিরছে, যা তাকে সন্তুষ্টি দিচ্ছে। এরপর সে ঘুমাতে গেল। রাতের মধ্যে কোনো কথা হয়নি। পরের সকালে হুয়াংলিং গ্রামের গ্রামবাসীরা উদ্যমের সঙ্গে কাজ শুরু করল। বৃদ্ধ, নারী এবং শিশুরা বাড়িতে থেকে পানি গরম ও রান্না করার কাজ করল, লজিস্টিক্স দেখাশোনা করল। শক্তিশালী শ্রমিকরা যন্ত্রপাতি নিয়ে পাহাড়ের দিকে একটি বড় দলে রওনা দিল। প্রায় 100-র মতো শক্তিশালী গ্রামবাসী পানির উৎসের কাছে জড়ো হল, সবাই ভাগ হয়ে পানি চলার জন্য খাল খনন করতে শুরু করল। প্রাণপণ চেষ্টা করে। পাহাড়ে অনেক গাছপালা আর পাথর ছিল, তবে লি মিং পথ পরিকল্পনা করার সময় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছিল। তবুও কিছু বাধা এড়ানো সম্ভব হয়নি। সৌভাগ্যক্রমে এসব গাছ আর পাথর ছোট ছিল, তাই সহজেই সরানো গেল। গাছপালা আর পাথর পড়ে যাওয়ার প্রচণ্ড শব্দের মাঝেই প্রায় 1 ফুট গভীর একটি খাল তৈরি হতে শুরু করল। পরিকল্পিত পথে এগিয়ে খালটি ধীরে ধীরে পাহাড় বেয়ে নিচে নামতে লাগল। যদি এভাবেই চলতে থাকে, তবে দুপুর নাগাদ শেষ হয়ে যাবে। যখন সবাই আত্মবিশ্বাস নিয়ে কাজটা একবারেই শেষ করতে উদ্যত, তখনই পাহাড়ের ঢাল থেকে খারাপ খবর এল। এক বিশাল লুকানো শিলাখণ্ড পানির খালের মাঝখানে বাধা হয়ে দাঁড়াল। এই অংশের দায়িত্বে ছিল ঝিইউ, বুড়োউর ছেলে, যে লি মিং এর থেকে কয়েক বছরের বড়। সে ছিল একেবারেই সাধারণ কৃষক। যখন লি মিং আর গ্রামের প্রবীণরা পৌঁছাল, তখন তারা দেখল ঝিইউ লাল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার কোদাল মাটিতে বেঁকে পড়ে আছে, আর তার তালুতে রক্তাক্ত ক্ষত ফুটে উঠেছে, যা থেকে বোঝা গেল সে কেঁপে উঠেছিল। এলাকা ছিল এক পাহাড়ি রিজ, দুপাশে কয়েক মিটার গভীর খাদ, আর পানির প্রবাহের জন্য এ পথটাই একমাত্র দরকারি। যদি এই বাধা সরানো না যায়, তবে সব চেষ্টা বৃথা যাবে। এক বিশাল ভিড় জড়ো হলো চারপাশে। অনেক গ্রামবাসী পরিস্থিতি দেখে নিরাশ হল।
চারপাশে হতাশার গুঞ্জন উঠল। খাবার নিয়ে আসা লুয়ান্তে কাপড় আঁকড়ে ধরে চোখের জল মুছল। আকাশ এত নিষ্ঠুর কেন? প্রায় শেষ হয়ে এসেছিল। চাচা লির আগে পাইপটাকে এক পাথরে আঘাত করলেন, ফলে ছাই ফেটে গিয়ে ফাটলে পড়ল। আমাদের সামান্য যন্ত্র দিয়ে আমরা একটা ছোট গর্তই খুঁড়তে পারি না, খাল খনন করা তো দূরের কথা। লি ঝাও আর তার পরিবার যারা কাজের অগ্রগতির দিকে নজর রাখছিল, তারা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। লি ঝাও আর মা জিন যেন দুটো রক্তের গন্ধ পাওয়া বন্য বিড়ালের মতো ভিড় ঠেলে কেন্দ্রে এসে দাঁড়াল। বিশাল পাথরটা দেখে সে খুশিতে হাসল। ঝিউ দাদা ঝি আর লি মিংকে দেখে তাড়াহুড়ো করে মুখ মুছল, তার গলায় স্বর কেঁপে উঠল। তুয়ানজি, দাদা ঝি, এটা আমার দোষ। আমি এত খুঁড়লাম তবুও একটা নালা বের করতে পারলাম না। লি মিং হাত নাড়ল। এটা তোমার দোষ নয়। এত বড় পাথরের সামনে দাঁড়ালে যে কারোই অসুবিধা হবে। মা জিন চোখ কুঁচকে কান পর্যন্ত হাসল। আমি তো অনেক আগেই বলেছিলাম এই খাল খনন সহজ হবে না। দেখো, আমার কথাই ঠিক হলো না? এত পরিশ্রমের পর এখন আটকে গেলাম আর কাজ বন্ধ করতে হলো। লি মিং, যদি তোমার জন্য না হতো, গ্রামবাসীরা সময় নষ্ট করত না। সবই তোমার দোষ। যদি আমি তোমার জায়গায় হতাম, আমি হাঁটু গেড়ে গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতাম। লি ঝাও কথাটা ধরে নিয়ে বড় পাথরের দিকে আঙুল দেখালো। সবাই দেখো এই পাথরটা। এটা স্পষ্টই পাহাড়ের অংশ, পুরো পাহাড়ের সঙ্গে যুক্ত, শুধু আমাদের না। একে দেবতারা পর্যন্ত সরাতে পারবে না। আমি আগেই বলেছিলাম লি মিং এর পাগলাটে। খাল খননের পরিকল্পনা অনুসরণ করা উচিত নয়। এটা শুধু বাজে কথা। গ্রামবাসীরা পাথরের দিকে তাকালো। এর দৈর্ঘ্য প্রায় ৩ মিটার আর গঠনে ছিল সবচেয়ে শক্ত কোয়ার্টজ। চাইলেই টুকরো টুকরো করে সরানো যেত, কিন্তু তাতে অন্তত ১০ দিন লাগত। তত দিনে ক্ষেতের গম হয়তো বাঁচানো সম্ভব হবে না। তাহলে এর মানেটাই বা কি? লি ঝাও এর মুখে তখন উচ্ছ্বাস ভরা হাসি। যদি এই খাল খনন করা না যায়, তবে নিশ্চয়ই লি মিংকে দোষারোপ করা হবে। তখন তার সুনাম নষ্ট করাটা সহজ হবে। হয়তো এই দুর্ভাগ্য থেকেই জেদি সার লি মিং আবার লি পরিবারের কাছে ফিরে আসবে। আর ফসল নষ্ট হলে তাতে কি আসে যায়? যখন দাদা ঝি ঝু রাজবংশের সাম্রাজ্যিক পরীক্ষায় উত্তীর্ণ হবে, তখন অনেক লোকই তোষামোদ করতে আসবে। তখন শস্য ধার নেওয়া সহজ হবে। লি ঝাও অজান্তেই পিঠ সোজা করল আর কণ্ঠস্বর উঁচু করল। দাদা ঝি, আমার মনে হয় তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে। আধা মাসের মধ্যেই গম খরায় শুকিয়ে যাবে। এখন খাল খোঁড়ার কি তা মানে? লি মিং আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কে বলেছে খাল খুঁড়তে আধা মাস লাগে? আমি একদিনেই করতে পারি। বিশ্বাস করো বা না করো, তুমি তো সত্যিই বড় ভাইয়ের মতোই কথা বলো। মনে করো কি, তুমি ইউগং এর পুনর্জন্ম?
লি ঝাওর চোখ অচল হয়ে টুইচ করল। কি বল, বাজি ধরব কি? কি বাজি? লি ঝাও লোভে হাসল। তুমি যদি একদিনে এটা খুঁড়ে ফেলো, আমি তোমাকে দেয়া হবে ৩ একর সেচবাহী জমি। কিন্তু তুমি যদি একদিনে খুঁড়ে ফেলতে না পারো, তবে তোমাকে আমাকে সব বাকি জাদু পর্বতের জিনসেং বিক্রি থেকে প্রাপ্ত টাকা দিতে হবে। মা জিন উদ্বিগ্ন কণ্ঠে বলল, লি মিং, তুমি তার জালিতে পড়বে না। ওই পাথরটা ভাঙতে ভীষণ শক্ত। লি ঝাও হাসিমুখে বলল, ঠিক আছে। সবাই সাক্ষী থাকো। বলতেই চারপাশের সবাই বিস্ময় স্বভাবত শ্বাস ফেলল। লি ঝাও আশা করেনি যে লি ঝাওই রাজি হবে। এখানে বিভ্রান্তি আছে, কিন্তু আলোচ্য অংশে কেউ রাজি হলো বলে বোঝানো হচ্ছে। লি ঝাও উত্তেজিত হয়ে বলল, ঠিক বললাম। তোমাকে পিছু হটতে পারবেন না, নচেত গ্রামবাসী তোমাকে মেনে নেবে না। লি মিং হাত নেড়ে বলল, ভিত্তি নেই, চিন্তা করো না। আমি পরাজিত হতে পারি, কিন্তু আমি তোমার ব্যাপারে একটু চিন্তিত। দাদা ঝিউ লক্ষ্য করে যে লি মিং আত্মবিশ্বাসী। যদিও তিনি জানতেন না লি মিং বড় পাথর ভাঙতে কী পদ্ধতি ব্যবহার করবে, তবু এইবার তিনি তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিলেন। তিনি সিরিয়াস কণ্ঠে বললেন, নিশ্চিত থাকো। লি ঝাও পিছু হটবে না। যদি সে পিছু হাঁটে, আমি নিশ্চিত করব সে গ্রামে থাকতে পারবে না। এ কথা শুনে লি মিং আরও স্বস্তিতে বলল। তারপর তিনি বললেন, সবাই কাছাকাছি গিয়ে কিছু লাকড়ি কেটে নিয়ে আসো এবং পাহাড় থেকে কিছু জল নিয়ে আও। গ্রামবাসীরা জানত না লি মিং লাকড়ি আর জলের জন্য কি চেয়েছে, তবু তাদের নির্দেশ মতো দ্রুত কাজ শুরু করল। আধা ঘন্টার মধ্যে লাকড়ি আর জল প্রস্তুত হয়ে গেল। যাও, পানির খালটা অনুসরণ করো আর বড় পাথরের উপর লাকড়ি স্তূপ করো। লি মিং দ্বিধা করলেন না এবং সঙ্গে সঙ্গেই নির্দেশ মেনে নিয়ে কাজ করতে লাগলেন। লাকড়িগুলো এক দীর্ঘ সাপের মতো স্তূপ করা হলো, আর লি মিং সেগুলোতে আগুন দিলেন। জ্বলন্ত অগ্নি তীব্রভাবে জ্বলে উঠল, কোয়ার্টজের উপর থেকে চির ধরে ফাটার মতো শব্দ হল। লি ঝাও পাইপ ধরে ঠাট্টা করে বলল, এই পাথরটা বিদ্যুতে ও ভাঙবে না। তুমি ভাবো আগুন দিয়ে ফল হবে? স্বপ্নেই থাকো। আগুন ফেটে ফুটফুট শব্দ করে জ্বলে, কোয়ার্টজের বাহ্যিক অংশ লাল রং ধারণ করতে লাগল। দ্রুত পানি ঢালো, লি মিং আদেশ করলেন, আর একসাথে 10টির বেশি বালতি জল ঢালা হলো। ভয়ানক শব্দে কোয়ার্টজের পৃষ্ঠ ভেঙে ওয়েবের মতো চিড়ে গেল। লি ঝাও এটি দেখেও লাঙল মুখ করে চোখ বড় করে তাকিয়ে রইল, এটাই সে আশা করেছিল না। গ্রামবাসীরা উল্লাস করল, তাদের মধ্যে লি মিং এর প্রতি মুগ্ধতা বাড়ল। দাদা ঝি এর চেহারা উত্তেজনায় লাল হয়ে গেল এবং তিনি প্রায় উল্লসিত হয়ে লাফিয়ে উঠতে যাচ্ছিলেন। হয়েছে, সত্যিই হয়েছে। ওয়ান, কি ঘটল? আগুনে জ্বালিয়ে তারপর পানি ঢেলে পাথর ভেঙে গেল। আমার জীবনে কখনো এমন দেখিনি।
লি মিং হাসিমুখে বললেন, দাদা ঝি, এটাকে বলা হয় তাপীয় সম্প্রসারণ ও সংকোচন। আমি এই পদ্ধতি সম্পর্কে অন্যদের কাছ থেকে শুনেছিলাম। বাবিনী সত্যিই কাজ করবে। পাথর ঠান্ডা হলে তারা ভাঙা টুকরোগুলো পরিষ্কার করল। তারপর আবার লাকড়ি স্তূপ করে আগুন জ্বালাল আর পাথর লাল করে গরম করে পুনরায় পানি ঢালল। সময়ের সঙ্গে সঙ্গে বিশাল পাথরের উপর ধীরে ধীরে একটি জলচ্যানেল তৈরি হতে লাগল। লুইর, লুই, লু, মূল পাঠে থাকা নাম, উত্তেজনায় লাফ দিয়ে খাড়াভাবে তার খোঁড়া হাতুড়িটা উঁচু করল। মিং ভাই, এই পদ্ধতিটা অনন্য। আরও কয়েকবার জ্বালানোর পর জলচ্যানেল সম্পূর্ণ হয়ে যাবে। লি মিং খুশি হয়ে মাথা নেড়ে বললেন। এ মুহূর্তে লি ঝাওর মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি কখনোই ভাবেনি যে এই দুর্দান্ত ছেলে সত্যি সত্যিই কোনো উপায় খুঁজে পাবে বিশাল পাথরের উপর খাল খোঁড়ার। মা জিন মাটিতে বসে জোরে কেঁদে উঠল। হায় ঈশ্বর, আমরা এভাবে থাকতে পারি না। আমার ছেলে যদি অনাদর্য হয় তা আরেক কথা, কিন্তু এখন সে বাইরের লোকেদের সামনে আমাদের সম্পত্তিও নিচ্ছে। দ্রুত এই পশুটাকে সরিয়ে নাও। লি মিং মা জিনের উন্মত্ত আচরণ দেখে হালকা হাসল, তবে কোনো গুরুত্ব দিল না। বরং সে গ্রামবাসীদের দিকে ঘুরে চিৎকার করে বলল, সবাই চালিয়ে যাও, আরেকবার আগুন দাও, তাহলেই পানির খাল পুরোপুরি যুক্ত হয়ে যাবে। মা জিন দেখল লি মিং তার কথা শোনেনি, তাই উঠে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে লি ঝাও এর কাছে পৌঁছাল। পরিবারের কর্তা, এখন কি করব? এই ৩ একর সেচযোগ্য জমির দাম কমপক্ষে ৩০ তোলার রূপা। আমরা কি এই অকৃতজ্ঞটার হাতে বিনা কারণে হারাব? লি ঝাও দাঁত চেপে বলল, আর কি করব? এত লোকের সামনে আমি তো অস্বীকার করতে পারি না। একটা ধূপকাঠি শেষ হতেই হঠাৎ এক গর্জনধ্বনি উঠল আর বিশাল পাথরের উপর খালটির রূপ স্পষ্ট হয়ে উঠল। দাদা ঝি ঠান্ডা গলায় লি ঝাও আর তার পরিবারকে থামিয়ে দিলেন, যারা পালাতে চাইছিল। লি ঝাও, হেরে গেছো তা স্বীকার করো আর শাস্তি মেনে নাও। তোমার ৩ একর সেচযোগ্য জমি এখন ভাগ করা উচিত। ঠিকই বলেছ, লি ঝাও। তুমি তো আর মতো পাল্টাতে চাইবে না, তাই তো? যদি সাহস থাকে, যদি সাহস থাকে মতো পাল্টানোর, আমি আজ রাতেই তার বাড়িতে গিয়ে কাদা ছুঁড়ে মারব। গ্রামবাসীরা একে একে বলতে লাগল, আর সবাই লি ঝাও আর তার পরিবারের দিকে তাকিয়ে রইল। লি ঝাও একটা জোর করে হাসি দিল, যা আসলে কান্নার থেকেও কুৎসিত লাগছিল। দাদা ঝি, এই ৩ একর জমি ভাগ করা হবে। তবে মাটিতে তো এখনো ফসল আছে। আমরা কি ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করতে পারি না? স্বপ্ন দেখো। দাদা ঝি ঠাট্টা করে বললেন। তুমি তো আলাদা করে বলনি যে ফসল আলাদা হিসেবে গোনা হবে। এখনই জমি ভাগ করে দাও। যদি আর দেরি করো, তোমাদের পুরো পরিবারকে হুয়াং লিং গ্রাম ছেড়ে চলে যেতে হবে।
লি ঝাও এর পা দুর্বল হয়ে পড়ল আর কপাল বেয়ে ঠান্ডা ঘাম পড়তে লাগল। তার আর কোনো উপায় ছিল না, কেবল মাথা নেড়ে রাজি হল। সন্ধ্যা নামতেই সবাই পাহাড় থেকে নেমে এলো। দাদা ঝি আর কয়েকজন প্রবীণের উপস্থিতিতে লি মিং সফলভাবে পানির খালের পাশে থাকা ৩ একর সেচযোগ্য জমি গ্রহণ করল। হয়েছে, পানি বইছে। পাহাড়ের উপর থেকে ঝি ইউয়ের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। কিছুক্ষণের মধ্যেই এক প্রবাহমান ধারা রূপালী ড্রাগনের মতো নতুন খোঁড়া পানির খাল বেয়ে নেমে এলো। জলধারা দেখে গ্রামবাসীদের চোখ ভিজে উঠল আনন্দে। হুয়াং লিং গ্রাম অবশেষে রক্ষা পেল। লি মিং লাগাতার ঝর্ণার পানি জমিতে প্রবাহিত হতে দেখে খুশিতে ভরে উঠল। যাই হোক, এবার গ্রামবাসীদের সাহায্য করা সত্যিই এক মহৎ কাজ হল। পাহাড় থেকে পানি নামানোর মূল দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সে প্রথমেই সদ্যপ্রাপ্ত ৩ একর ধানক্ষেতে সেচ দিল। গ্রামবাসীদের সাহায্যে ঝর্ণার পানি গমক্ষেতে ঢুকল, আর শুকনো জমি লোভীভাবে জল শুষে নিয়ে ছোট ছোট বুদবুদ তুলতে লাগল। দাদা ঝি হেসে এগিয়ে এসে বললেন, এখনই হলো গমের দানা ভরা হওয়ার সময়। যদি দ্রুত সেচ দিতে পারি, তবে ফসল খারাপ হবে না। সবই তোমার জন্য সম্ভব হলো। না হলে জানি না এই শীতে কত মানুষ না খেয়ে থাকত। লি মিং দ্রুত হাত নেড়ে বলল, দাদা ঝি, আপনি খুব ভদ্রতা করছেন। আমি যাই হই না কেন, আমি হুয়াং লিং গ্রামের সন্তান। এটা করা আমার দায়িত্ব। দাদা ঝি লি মিং এর হাসিমুখের দিকে তাকিয়ে আনন্দে ভরে গেলেন। লি মিং অনেকটাই বদলে গিয়েছে। একসময়ের শান্ত, লাজুক ছেলে এখন এক দৃঢ়, সৎ মানুষের রূপ নিয়েছে। যদিও ব্যাপারটা কিছুটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, তবুও এটা ছিল এক ভালো দিক। তাই তিনি আর বেশি প্রশ্ন করলেন না। নিঃশ্বাস ফেলে নিজের মনে ভাবলেন, তারপর মূল বিষয়ে বললেন, আগামীকালই আমাকে জেলা দপ্তরে যেতে হবে পাহাড় থেকে ঝর্ণার পানি নামানোর খবর জানাতে। এটা হাজার হাজার মানুষের ব্যাপার, তাই আমরা কিছুই লুকাতে পারি না। আমি আশা করি তুমি বুঝবে। লি মিং র কোনো আপত্তি ছিল না। এই যুগের সাধারণ মানুষ অনেক কষ্ট ভোগ করেছিল। তার সামর্থ্য অনুযায়ী তিনি সাহায্য করতে পেরে খুশি ছিলেন। হয়তো পরে জেলা ম্যাজিস্ট্রেট আমাদের পুরস্কৃত করবেন, সেই প্রস্তুতি নিয়ে রাখো। দাদা ঝি বলার পর চলে গেলেন। গ্রাম প্রধান হিসেবে তার অনেক কাজকর্ম ছিল। লু খালা লি মিং এর দিকে এগিয়ে এসে বললেন। তার চোখে কৃতজ্ঞতার ঝলক দেখালো, লি মিং, তোমার কারণে আমরা ঝর্ণার পানি নামাতে পেরেছি। তুমি হুয়াং লিং গ্রামের বড় উপকারী। নিউ খালার কাছেও কৃতজ্ঞতা ছিল। তিনি কাছাকাছি দাঁড়িয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। এখন তোমার কাছে ধন সম্পদ আছে, হয়তো এখন বেগম খুঁজে নেওয়া উচিত। আমার ভগ্নিপতির বউয়ের বয়স ২৭। তার স্বামী ২ বছর আগে মারা গেছে।
এবং তিনি আবার বিয়ে করেননি। তিনি তোমার থেকে 2 বছর বড়, তবু জ্ঞানী। হয়তো তোমাদের দেখা করিয়ে দিতে পারি। লু অপ্প নাক টিপে বলল, নিও খালা, আমি তোমার ভগ্নিপতিকে দেখেছি। সে একটা শূকরের মতো মোটা। যদি সে বসে, লি মিং এর জীবন অর্ধেকটাই জায়গা নেবে। তুমি কি সত্যি এটা বলতে চাও? লি মিং লাজুক স্বরে বলল, লি মিং, যদি তুমি দ্রুত না করো, একটু অপেক্ষা করো। আমি তোমাকে একটা সুন্দর আর গুণময় মেয়ে খুঁজে দেব। লো নামধারী লোকটি, মূল পাঠে, দ্য ম্যান নেমড লু, আমি এখানে লু হিসেবে রেখেছি, ভাবল, তুমি যদি কোনো ম্যাচমেকার হওয়ার কারণেই নিজেকে মহান ভাবো না। তার ভগ্নিপতি বলল, আমার ভগ্নিপতি বলেছিল, যদি একজন মানুষ ভালো হয়, সে ওর জন্যও ওজন কমাতে রাজি। সামনে ঝগড়া করা নারীদের দেখেই লি মিং দেহে ঠান্ডা কেঁপুনি বয়ে গেল। সে অনিচ্ছায় 2 পদক্ষেপ পিছনে সরল। তার হিল দুর্ঘটনাক্রমে রিজের এক টুকরো কঙ্কর ধরে পড়তে বসল এবং সে করত নাইতে পড়তে পারত। সেই মুহূর্তে, এক জোড়া নরম হাত দ্রুত তাকে সমর্থন করল। লি মিং ফিরে তাকালেন এবং দেখলেন একজোড়া পরিষ্কার, উজ্জ্বল চোখ, শরৎজলের মতো, তার দিকে তাকিয়ে আছে। তিনি সাহায্যকারী নারীটিকে চিনে ফেললেন। সে ছিল গ্রামীয় বিধবা লিন। আদতে, তাকে ঘনিষ্ঠভাবে বললে, স্ত্রীর দিদি বলা উচিত। যতই সুন্দর হোক, লিনের জীবনও খুব কষ্টের ছিল। তিনি নিজের বাড়িতেই নকশা পরিচারিকার মতো আচরণে ভোগ করতেন। বেশি দামের পাত্র চাইতে তার লোভী মা-বাবা তাকে বিয়ে করতে 20 বছর পর্যন্ত অপেক্ষা করিয়েছিলেন। ঠিক যখন মনে হচ্ছিল তার ভালো দিন শুরু হবে, পরের দিনই তার স্বামী পাহাড়ে শিকার করতে গিয়েছিল এবং একটি খাদের ধারে নিচে পড়ে মারা গিয়েছিল। শ্বশুর-শাশুড়িরা ভাবল সে ভাগ্যহীন, তাকে গ্রামের এক ভাঙা বাড়িতে ঠেলে দিয়েছিল। তারা তাকে 2 একর সেচযোগ্য ধানক্ষেত আর আধা ব্যাগ চিটচিটে ভাঙা ভুট্টা রেখে দিয়েছিল। বেঁচে থাকতে নিজেই সংগ্রাম করতে ত্যাগ করে দিয়েছিল। বাঁচতে তিনি প্রতিদিন ভোরে উঠে বাকলবন্দি ঝাড়ানোর ঝুড়ি নিয়ে পাহাড়ে ছত্রাক তুলতে যেতেন। রাতে তেল বাতির আলোতে কাপড় সেলাই করতেন। তার রুক্ষ কাপড়ের উপর থাকা এই বিশি ফুলই ছিল তার জীবনের একমাত্র ভরসা। এবং এভাবেই 3 বছর কেটে গেল। ধন্যবাদ, ননিষ্ঠা, সিস্টার ইন ল, লি মিং বললেন। লিনের হাত ধরে। সেটা নরম ছিল, কিন্তু পাতলা কোলের দাগ ছিল। নিচু করে দেখলে তার মুঠোতে স্পষ্ট ফ্রস্টবাইট ক্ষতের দাগ দেখা যাচ্ছিল। লিন দ্রুত তার হাত টেনে নিলেন, তার কানে লাল হয়ে উঠল। তিনি লি মিং এর প্যান্টে লাগা দাগগুলোর দিকে লুকিয়ে দেখে লাজুকভাবে বললেন, কিছু না, আমি কেবল কৃতজ্ঞতা জানাতে এসেছি। যদি না ঝর্ণার পানি গমকে সেচ দেয়, আমি কি এই শীত পার করে দিতে পারতাম? লি মিং হৃদয় কেঁপে উঠল, তার নরম শরীর দেখে। তিনি গত শীতকালের কথা মনে করলেন যখন
তিনি জমে থাকা ঝর্ণায় কাপড় ধুয়ে এক খুব ছোট পরিমাণ চাল বিনিময়ে দিতেন। তিনি এমনভাবে কাঁপতেন যে কাঠের কঙ্গন ধরতেই পারতেন না। তার গলা সরস হয়ে উঠল। কথা বলার আগেই নিউ খালার একটি জোরে কণ্ঠে ভাঙল, ওহ ইউ, তুমি কি রূপসী! একজন নায়ককে বাঁচালে তোমার জন্যও বিবাহ আবশ্যক। আমি কি তোমার জন্যও মেলামেশা করিয়ে দেব? লিনের গাল তখনই লাল হয়ে উঠল, লেজুড়ি রক্তের মতো। তিনি ফিরতে গেলেন, কিন্তু লি মিং স্বভাবতই তার হাতের স্লিভ ধরলেন। নিষ্ঠা, আমার বাড়িতে কয়েকটা ছেঁড়া কাপড় আছে। তুমি কি দয়া করে আজ রাতে সেগুলো সেলাই করে দিতে পারো? আমি তোমাকে 50 কয়েন দেব। কেমন আছে? বলতে বলতেই তিনি নিজের কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। সদ্য কেনা 2টা কস কাপড়ের ছাতা ছাড়া তার বাড়িতে আর কিছুই ছিল না। তবুও অজানা একভাবে তিনি এই কথাগুলো মুখে ফেলে দিলেন। হয়তো মূল মালিকের স্মৃতিগুলো তার ওপর প্রভাব ফেলছিল। কাছেই দাঁড়ানো নারীরা লি মিং এর কথাগুলো শুনে বিস্ময়ে চোখ বড় করে ফেলল। তারা কি সত্যিই ঠিক শুনেছে? লি মিং লিনকে তার বাড়িতে সেলাই করার জন্য ডেকেছে? 50 কয়েনে? কখন 50 কয়েন উপার্জন করা এত সহজ হয়ে গেল? কেন আমার ভাগ্যে এমন সৌভাগ্য এসেছে না? তাদের চোখ লি মিং ও বিধবা লিনের মধ্যে ওঠা নামা করে, রক্তের গন্ধ পেয়েছে বন্য বিড়ালদের মতো, উত্তেজিত। রাতের অন্ধকারে একটি কক্ষের মধ্যে এক যুবক ও এক যুবতীর একান্তই সময়, এমন কথা তারা ভাবতে লাগল। আজ রাতের গল্প নিশ্চিতভাবে হবে। বিধবা লিনের গাল এতটাই লাল হয়ে গেল যে তা রক্ত ঝলমলে মনে হচ্ছিল। তিনি মাথা নিচু করে চুপ করে আছেন। ঠিক যখন লি মিং ভাবল তিনি রাজি হবেন না, তিনি নরমভাবে বললেন, হ্যাঁ, তারপর দ্রুত চলে গেলেন। তার পেছনে তাকিয়ে লি মিং খুশির সঙ্গে হেসে উঠল। দূরে নয়, মা জিন লি মিংকে একদৃষ্টে দেখে কুণ্ঠিতভাবে ফিসফিস করে বলল, এই লোকটা 3 একর সেচযোগ্য জমি মিলতেই অলরেডি, তিনি ইতিমধ্যেই গ্রামের বিধবা স্ত্রীর উপর নজর দিয়েছেন। কেন আগে দেখলাম না যে এই দুর্বল ব্যক্তি আসলে ছদ্মবেশে তিনি লি ঝাও এর দিকে ফিরলেন, পরিবারের প্রধানকে বললেন, যদি লি মিং আর ওই ছটফট করা বিধবা একসঙ্গে হলে, আমরা কিভাবে টাকা রাখব? আমরা কি করব? এবার তিনি চুরি করতে এসেছিলেন কিন্তু হারলেন। লি ঝাও ক্ষেপে মা জিনকে চিৎকার করে জবাব দিল, কে বলো আমি কাউকে জিজ্ঞাসা করব? বেয়ারা, বাড়ি ফিরে কথা বলি, তারপর পরিকল্পনা করব। সেচ দেওয়ার পর লি মিং এক শান্ত জায়গা খুঁজে বের করলেন এবং নিজের খাঁচা থেকে একটি টুকরো শূকর মাংস বের করলেন। ডোগো, ডোগো তাকে ডিনারে আসতে বলেছিল, তাই সে খালি হাতে যেতে পারত না। লে রগ এর বাড়িতে রাতের খাবার প্রস্তুত ছিল, আটার চপাটি আর বনজ উদ্ভিদের স্যুপ। ডোগোর স্ত্রীর চোখে যখন লি মিং মাংসটি বহন করে আসলেন,
তিনি জোর করে আরেকটা ডিশ ভাজতে জোর দিলেন, কিন্তু লি মিং দৃঢ়ভাবে তাকে থামালেন। খাবার খেয়ে তৃপ্তি হলে লি মিং মূল উদ্দেশ্যে এলেন। খালা, ডোগো কি কোনো পুরনো কাপড় আছে? থাকলে আপনি কি আমাকে 2 সেট দিতে পারবেন? আমি এটাগুলো আজ রাতে দরকার। পুরনো কাপড়? ডোগোর স্ত্রী জানত না লি মিং কি পরিকল্পনা করেছে, তবু দ্রুত 2টো সেট তুলে দিল। লি মিং কাপড়গুলো নিলেন, আর বেশি দিন থাকবার ইচ্ছা না দেখিয়ে বিদায় নিলেন এবং তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলেন। রাতের হাওয়া গাছের ওপর দিয়ে বয়ে গেল, কোমল ফুনকন শব্দ করল। কয়েকটা চাঁদের আলো মেঘের ফাঁক দিয়ে ভেসে পড়ল, নরম ও উষ্ণ। রাত 11:45 লি মিং উঠোনে হাঁটাতে লাগলেন, ভ্রু কুঁচকে, নারকীয়ভাবে ফটকের দিকে তাকিয়ে। তিনি ভাবলেন, বিধবা লিন এখনো বলিতেই এসে পৌঁছানো উচিত, কিন্তু সময় কেটেই চলছে, তিনি এখনো আসেনি। তার হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হল, হয়তো সে ভয় পেয়েছে যে তার উদ্দেশ্য মন্দ, তাই ক্যান্সেল করেছে। কিন্তু সে তো নিয়েও খালাদের সামনে সম্মত হয়েছিল, তাই এভাবে না আসার কোনো মানে হয় না। ঠিক তখনই দরজায় নরম একটা কর্কর শব্দ হল। লি মিং এর চোখ জ্বলে উঠল। তিনি দ্রুত গিয়ে তে দরজা টেনে খুললেন। দরজার ফাঁক দিয়ে লিন রুয়ের সুন্দর মুখ ভেসে উঠল। তিনি দুঃখিত মুখে নরম কণ্ঠে বললেন, কাপড় গোছানোর কাজে দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। আশা করি আমি আপনাকে খুব সময় নষ্ট করিনি। না, না, আমি দিনের মধ্যেই ফিরেছি। লি মিং তাড়াতাড়ি হাত নেড়ে তাকে ভিতরে ঢুকতে বললেন এবং নির্বিচারে দরজা বন্ধ করে তালা লাগালেন। তালার ক্লিক শুনে লিন রুয়ের সুন্দর মুখ তৎক্ষণাৎ লাল হয়ে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নিচু করে ভিতরে ছুটলেন। ভিতরে লি মিং 2টি রুক্ষ কাপড়ের সেট বের করে তাকে তুলে দিলেন। লিন রু, অনুগ্রহ করে এগুলো মেরামত করে দাও। চিন্তা করো না, আমি বেরোতে গেলে পুরো 50 কয়েন দেব। লিন রু কাপড়গুলো নিয়ে খুঁটছেন করে দেখলেন। তারপর হালকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, মিং ভাই, এগুলো কি আপনারই কাপড়? এগুলো তো ক্ষতবিক্ষত নয়। কেন ক্ষতবিক্ষত নয়? তা তো হওয়া উচিত ছিল না। লি মিং কাপড়গুলো নিয়ে কয়েকবার টুকটুক করে দেখলেন, বিব্রত হেসে মাথা চুলকালেন এবং নারকীয়ভাবে হাসলেন, কিছু বলতে পারলেন না। লিন রুয়ের লজ্জাজনক অভিব্যক্তি দেখে সে মৃদু করে হেসে বলল, সৎভাবে বলো, আসলে কি হয়েছে? লি মিং গভীর নিঃশ্বাস নিয়ে চোখ ভরা উষ্ণতায় তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, লেডি লিন, আমি তোমার কাছে কিছু লুকাব না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে বিয়ে করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার দেখভাল করব। যথেষ্ট খাওয়া দাওয়া নিশ্চিত করব এবং তুমি যা চাও তা কিনে দেব। তুমি কি বলো? তিনি এটি বলতে শেষ করেই তেলবাতি হঠাৎ এক ফাটনের মতো বিস্ফোরিত হয়ে উঠল এবং
লিন রুয়ের হাতে থাকা রূপার খোঁচা টিঙ্কার শব্দ করে মাটিতে পড়ে গেল। তার কানে সঙ্গে সঙ্গেই লাল হয়ে উঠল। তিনি তড়িঘড়ি একগুচ্ছ হয়ে সেটি তুলতে নামলেন। কিন্তু দাঁড়াতে গিয়েই তার চুলের পিন লি মিং এর হাতে এসে লাগল, যা তাকে ভেবে বেজায় উৎকণ্ঠিত করে অন্তত আধা পা পিছনে সরিয়ে দিল। তার কোমর টেবিলের ধারায় লেগে গেল, ফলে তেলবাতি হালকা করে দোল খেতে লাগল। চির ফুটানো কাগজের জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে তার পোচের কিনারায় রূপালি আভা ফেলে দিল, তবুও তার চোখে যে বিস্ময় আর আতঙ্ক আছে তা লুকোয়নি। কেন, তুমি কি আমায় উপহাস করছ? তার সূচ ও সুতা ধরানো হাতে সুকৌশলে ক্ষুদ্র কম্পন ছিল। রুক্ষ কাপড়ের নিচের কাঁধগুলো একটি ভীত পাথুরে পাখির মতো হালকা কাঁপছে। লি মিং আধা পদ এগিয়ে এল। মাটিতে পড়ে থাকা রূপার সূচ চিধি মুখে তার জুতোর তলায় মৃদু শব্দ করে আরোহণ করল। তার কণ্ঠ কেঁচো কাগজ ঘষার মতো কষা ছিল। এই বছর আমার 25 বছর, এ পর্যন্ত কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হইনি। যদি তুমি রাজি হও, কাল আমি বাঁশ কাটতে যাব, বিয়ের ছাউনি বানাতে, এবং পরশু আমরা বিয়ে করতে পারি। হঠাৎ করে লিন রু উপরে তাকালেন এবং তার জ্বলন্ত দৃষ্টির সঙ্গে চোখ মেলালেন। সেই দৃষ্টিটা ছিল চুল্লির আগুনের মতো, গলা শেকড়ে দিল। আকস্মিকভাবে, তার স্মৃতি ফ্ল্যাশব্যাকে গেল গত গ্রীষ্মে। সে তার গমক্ষেতের পাশে গিয়েছিল এবং তাকে পায়ে কাপড় ছাড়া কঠোর পরিশ্রম করতে দেখেছিল। ঘামের বলগুলো তার পিঠ বেয়ে লুটিয়ে পড়ছিল এবং তার কালো ত্বক সূর্যের নিচে সুস্থভাবে ঝকঝক করছিল। সে মুচকি হেসে তার দিকে ফিরলে, হেসে থাকা মুখের পেছনে গভীর স্নেহ লুকিয়ে আছে তা সে উপলব্ধি করল। আমি এক বিধবা, সে কণ্ঠে ফিসফিস করে বলল। মানুষ কি গসিপ করবে তোমার ব্যাপারে? আমি তা মানি না। তুমি যদি রাজি হও, আমরা এখনই বিয়ে করতে পারি। এই বাক্যটি সরল আর মোম বাড়ানো সাহসী ছিল। লিন রু লজ্জা আর বিরক্তির মিশ্র অনুভূতি পেলেন। তুমি খারাপ কেন? এই মানুষটা এত পরিবর্তিত দেখতে। পূর্বে যখন ওদের দেখতাম, তারা সবসময় লজ্জা পেত এবং শিশুর মতো নিচু চোখ করত। কখন কখন গ্রামদ্বারে দেখা হলে কেবল দ্রুত একটি নমস্কার করে হাত বাড়িয়ে দ্রুতই পালিয়ে যেত। কিন্তু এখন সে সরাসরি তার দিকে দাঁড়িয়ে ছিল, চোখ জ্বলছে, যেন গলিয়ে ফেলতে চায়। লি মিং হালকা করে নিজের মুখ থাপ্পড় দিলেন, দুশ্চিন্তায় লাল হয়ে পড়ল। এগুলো তো আমার ভেজা কথা। আমি বলতে চাইছি, যদি তুমি রাজি হও, আমি কখনোই তোমাকে অপছন্দ করব না। লিন রু তাকিয়ে রইলেন, চোখে জল ঝলমল করে, কণ্ঠ কাঁপছে। তুমি কি সত্যি বলো? তুমি কি সত্যিই আমাকে অপছন্দ করবে না? ভবিষ্যতে তুমি কি আমাকে লজ্জা দেবে না? লি মিং সঙ্গে সঙ্গেই ডান হাত তুলে 3 আঙুলও দেখালেন। গম্ভীরভাবে, আমি, লি মিং, স্বর্গের নামে শপথ করছি, যদি আমি কখনো তোমাকে অপছন্দ করি, তবে
আমি তো অভিশপ্ত হব এবং মন্দ পরিণতি ভোগ করব। এখন আর কথা না। লিং রিউ তাড়াহুড়ো করে লিং হাংয়ের মুখ তার ছোট, ঠান্ডা হাত দিয়ে ঢেকে দিল। তার হাত ছিল বরফ শীতল, অথচ লিং হাংয়ের নিঃশ্বাস ছিল গরম, ঠান্ডা আর গরম মিশে। মাথা ঝিমঝিম করাতে লাগল, আর তার হাঁটু দুর্বল হয়ে পড়ল। অজান্তেই সে সামনে ঝুঁকে পড়ে লিং হাংয়ের বুকে এসে পড়ল। স্বামী, সে মুখ লুকাল তার মাটির গন্ধওয়ালা কাপড়ের ভাঁজে। তার কণ্ঠ এত কোমল যে প্রায় শোনা যাচ্ছিল না। দয়া করে, আজ রাতে একটু আস্তে থেকো। এই বাক্যটি যেন লিং হাংয়ের হৃদয়ে হঠাৎ স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল। তার শরীর একেবারে শক্ত হয়ে গেল। সে অদক্ষভাবে তাকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। অর্ধেক ঘণ্টা পর, লিং হাং অদ্ভুতভাবে খুশি। ও চিন্তিত হয়ে উঠোনে বেরোল। খুশি ছিল এই কারণে যে লিং রিউ সত্যিকারের মন থেকে তাকে গ্রহণ করেছে। আবার চিন্তিত ছিল এই কারণে যে, বিয়ের প্রথম রাতে তার ভয় আর নার্ভাসনেসের কারণে সে নিজের আশা মতো ভালো করতে পারেনি। জল ছলছল শব্দে এক বালতি ঠান্ডা পানি তার মাথার উপর ঢালা হলো। শরীর মুছে শুকিয়ে নিয়ে সে গোপনে গাঢ় লাল রেড সান ফল বের করে সরাসরি খেয়ে ফেলল। ফলের মাংস পেটে যেতেই যেন উষ্ণ আগুনের প্রবাহ উন্মত্ত ঘোড়ার মতো ছুটে এসে তার দান্তিয়ানে আঘাত করল। সে মুষ্টি বাঁধল, বুকে আঘাত করল, আর অনুভব করল অপরিসীম শক্তি সারা শরীরে ছড়িয়ে পড়ছে। লিং হাং মনে করল সে যেন প্রবল শক্তিধর হয়ে গেছে। দরজা ঠেলে ভেতরে ফিরে গেল। সারা রাত আর ঘুমাল না। পরের দিন, তখন দুপুর, লিং হাং ব্যথিত কোমর মালিশ করতে করতে উঠে বসল। হঠাৎ সে টের পেল বুনো শাক আর তেলের পিঠার গন্ধ মিশ্রিত সুঘ্রাণ নাকে লাগছে। চোখ তুলে দেখল, লিং রিউ খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে আসছে, হাতে এক মাটির বাটি ভর্তি সোনালি রঙের ধোয়া ওঠা পিঠা। তার বরফের মতো সাদা গলায় কয়েকটি লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তুমি জেগেছ? সে লাজুক মুখে তাকালো লিং হাংয়ের দিকে। আমি রান্নাঘরে কিছু সাদা আটা দেখলাম, তাই ভাবলাম কিছু বুনো শাকের পিঠা বানাই। হাঁড়িতে ভুট্টার খিচুড়ি গরম হচ্ছে। তুমি রাগ করবে তো? লিং হাং তাড়াতাড়ি হাত নাড়ল। তোমাকে দেখে আমার মন ভরে যায়। কেন রাগ করব? তুমি কেমন আছো? সারা রাত কষ্ট করেছ, একটু বেশি ঘুমানো উচিত। লিং রিউ এর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আজ তো আমার স্বামীর বাড়িতে প্রথম রাত কেটেছে। আমি বেশি দেরি করে শোয়া কি ঠিক হবে? স্বামীর বাড়ি শব্দ দুটি যেন মিষ্টি খেজুরের মতো শোনাল। লিং হাংয়ের অন্তর উষ্ণ হয়ে উঠল। সে তাড়াতাড়ি মোটা কাপড়ের পোশাক পরে নিল, আর লিং রিউ গরম ভুট্টার খিচুড়ি এগিয়ে দিল। লিং হাং এক চুমুক খেল। মিষ্টি ও সুস্বাদু। সে মনে মনে প্রশংসা করল। এরপর এক কামড় নিল বুনো শাকের পিঠা। বাইরে খসখসে, ভেতরে তাজা শাক, সাথে ডিমের ঘ্রাণ মুখে ছড়িয়ে পড়ল।
প্রত্যাশার চেয়েও বেশি সুস্বাদু লাগল। আমি একটু পরে চাচা ঝাংয়ের কাছে যাব, উজ্জ্বল চোখে বলল লিং হাং, মুখ মুছতে মুছতে। তুমি যা চাইবে, সোনার খোপা, লাল ওড়না, কিংবা নতুন সুতি পোশাক শহরে পেলে আমি কিনে আনব। লিং রিউ দ্রুত হাত নাড়ল। এসবের কি দরকার? এই টাকাটা জমাই ভালো। যখন বেশি জমবে, তখন একটা নতুন বাড়ি বানাব। লিং হাং গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিক আছে, আমি তোমার কথাই শুনব। হঠাৎ বাইরের দরজার দিকে থেকে খালা নিয়োর উচ্চস্বরে আওয়াজ ভেসে এল। লিং হাং, বাড়িতে আছো নাকি? রান্নাঘরের চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কেন? বিধবা লিং রিউ কি ভেতরে রান্না করছে? কথা শেষ হওয়ার আগেই কটাক্ষের হাসি শোনা গেল, আর ডালিম গাছের চড়ুই পাখিরা ভয় পেয়ে উড়ে গেল। লিং রিউ চমকে উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু লিং হাং তাকে টেনে আবার বসিয়ে দিল। কেন ভয় পাবে? আমরা সৎ মানুষ, লুকোনোর কিছু নেই। অন্য কেউ দেখলে সমস্যা কি? সে দরজার দিকে ডেকে উঠল। খালা নিও, ঠিক সময়ে এসেছেন। আমি আর আমার স্ত্রী সকালের খাবার খাচ্ছিলাম। আপনি কি খেয়ে এসেছেন? কিছু খাবেন নাকি? স্ত্রী? কোথা থেকে স্ত্রী পেলে? বিধবা লিং রিউ কি সত্যিই এখানে? বাইরের দিক থেকে বিস্মিত এক কণ্ঠ ভেসে এল। মুহূর্তেই তিনজন লোক তাড়াহুড়ো করে আঙিনায় ঢুকল। তারা আর কেউ নয়, খালা নিও আর তার সঙ্গীরা। লু প্রথমে ভেতরে ঢুকে লিং হাংয়ের দিকে তাকাল, তারপর তার চোখ গিয়ে থামল লিং রিউয়ের ওপর। সে দেখল, রিউয়ের মুখ লালচে, মোহময়ী, আর তার গলায় কয়েকটা দাগ, সুস্পষ্ট প্রমাণ যে তারা আনন্দময় রাত কাটিয়েছে। বিস্ময়ে লুর মুখ হা হয়ে গেল। লিং হাং, বিধবা লিং রিউ, তোমরা কি সত্যিই? লিং রিউয়ের মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সে লুকিয়ে লুকিয়ে লিং হাংয়ের দিকে তাকাল। লিং হাং মৃদু হেসে মাথা নাড়ল। লু পা, এভাবে কেন তাকাচ্ছ? আমি বিয়ে করিনি, রিউও বিয়ে করেনি। আমাদের একসাথে থাকা কি স্বাভাবিক নয়? তাছাড়া, আমি কালই রিউকে বিয়ে করতে চাই। তোমরা কিন্তু সকালেই আসবে, আর সাহায্য করবে। খালা নিও ভ্রু কুঁচকাল, দুজনের দিকে তাকিয়ে গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল। লিং হাং, খালা বলছে মনে কষ্ট নিও না। রিউ যেহেতু বিধবা, সে রাজি হলেও তার আগের শ্বশুরবাড়ির লোকেরা সহজে মেনে নেবে না। ঝামেলা হবে। লু দ্রুত যোগ করল, ঠিকই বলেছ। লিং রিউ, লিং হাং এখনো বেপরোয়া তরুণ, শুধু নিজের কথাই ভাবে। তুমি তো একবার বিয়ে করেছ। ভেবে দেখেছ এর ফল কি হতে পারে? যদি শ্বশুরবাড়ির লোকেরা এসে ঝামেলা করে, তখন কি করবে? লিং রিউয়ের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। স্বামীর মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে অপছন্দ করত, তাকে অশুভ বলে গালাগালি দিত আর শেষ পর্যন্ত তাড়িয়ে দিয়েছিল। কিন্তু কোন দিক থেকেই ব্যাপারটা স্পষ্ট করে বলা হয়নি।
যদি তারা পুনরায় বিয়ে করতে বাধা দেয় তাহলে কি হবে? লিং হাং কি তার ওপর রাগ করবে? তার নিজের বাবা মাও আবার অর্থলোভী। শুনলে যে সে লিং হাংকে বিয়ে করেছে, তারা হয়তো এসে টাকা চাইবে। যত বেশি ভেবেছে ততই অস্থির হয়েছে। চোখ জলে ভরে উঠল, আর সে ধীরে ধীরে কেঁদে উঠল। থামো, থামো, আর ভয় দেখিও না রিউকে। দেখছো না কতটা ভয় পেয়েছে, উদ্বিগ্নভাবে বলল লিং হাং। সব ঝামেলার ভয়টাই শুধু তো। ভয়ের কি আছে? কিছু রূপও দিলেই হবে। আমি বিশ্বাস করি না এই পৃথিবীতে কেউ আছে যে টাকার লোভ করবে না। তিনজন একে অপরের দিকে তাকালো। লু দ্বিধাভরে বলল, লিং হাং, যদি রিউয়ের শ্বশুরবাড়ির লোকেরা ঝামেলা করতে আসে, তাহলে তোমার বুনো জিনসেং বিক্রি করে পাওয়া সব রূপো নিয়ে যাবে। তুমি কি চিন্তা করছো না? লিং হাং হাত নাড়ল। টাকা তো বাইরের জিনিস। যতক্ষণ আমি রিউকে বিয়ে করতে পারছি, যত রূপই খরচ হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কাছে এটা যথেষ্ট মূল্যবান। এই কথা শুনে তিনজন লিং রিউয়ের দিকে ঈর্ষাভরে তাকালো। সত্যিই ভাগ্যবতী যে এমন এক আন্তরিক মানুষকে পেয়েছে। লিং রিউ এতটাই আবেগে আপ্লুত হলো যে মুখ দিয়ে প্রায় কথা বেরোল না। যদি খালা লু আর বাকিরা না থাকত, তবে হয়তো কৃতজ্ঞতায় সোজাসুজি কিছু বলেই ফেলত। লিং হাং এর আন্তরিকতা বুঝে তিনজন আর দেরি করল না। বুক চাপড়ে প্রতিশ্রুতি দিল, তারা বিকেলে লোকজন নিয়ে সাহায্য করতে আসবে, তারপর দ্রুত চলে গেল। লিং হাং বিধবা লিং রিউকে বিয়ে করতে চাইছে, এটা ছিল বড় খবর, যা হুয়াং লিং গ্রামে দ্রুত ছড়িয়ে পড়া দরকার। তাদের বিদায় জানিয়ে লিং হাং কিছুক্ষণ রিউ এর সাথে থাকল। তারপর তাড়াহুড়ো করে গ্রামের প্রধানের বাড়িতে গেল। কিন্তু পৌঁছে দেখল, গ্রামের প্রধান তো সকালে আগেই বুড়ো গাড়িতে করে জেলা কার্যালয়ে চলে গিয়েছে। লিং হাং বাধ্য হয়ে গেল এর্গোর বাড়িতে। লি এর্গো সদ্য নাশতা শেষ করেছে। লিং হাংকে দেখে সে দ্রুত হাসিমুখে এগিয়ে এল। ভাই হাং, আমি গত রাতে ক্ষেতের পানি দেওয়া শেষ করেছি, আজ ভেবেছিলাম তোমাকে খুঁজতে যাব। ভাবিনি তুমি আগে চলে আসবে। লিং হাং সময় নষ্ট করল না। সরাসরি বলল, এর্গো, আমি কালই বিয়ে করছি। কিছু জিনিস কিনতে জেলায় যেতে হবে। তোমার সময় থাকলে আমার সাথে চলো। লি এর্গো মুহূর্তেই অবাক হয়ে দাঁড়িয়ে গেল। তার মা তখন রান্নাঘরে বাসন মাজার কাজ শেষ করে চমকে দৌড়ে বেরোলেন। বিয়ে? কাকে? আমি তো কিছু শুনিনি। লিং হাং হাসল আর বলল, গত রাতেই আমাদের সম্পর্ক স্থির হয়েছে। তাই স্বাভাবিকভাবেই কিছু শোনোনি। রিউ তার মা ভ্রু কুঁচকে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর হঠাৎ চোখ বড় বড় করে তাকালেন। তুমি কি সেই বিধবা লিং রিউ এর কথা বলছো? অবশ্যই, সত্যি। তার মা অস্বস্তিতে পড়লেন। কিন্তু সে তো বিধবা।
আবার গ্রামে একটা গুজবও আছে যে সে অশুভ, নাকি তার আগের স্বামীকে সে সর্বনাশ করে ফেলেছিল। লিং হাং, তোমার উচিত ভালো করে ভেবে দেখা। লিং হাং গম্ভীরভাবে হাত নাড়ল। খালা, আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করো না। আমি সিদ্ধান্ত নিয়েছি। তার গুরুত্ব দেখিয়ে মা জিন কেবল করুণভাবে হাসি দিলেন। ঠিক আছে, তুমি যদি সিদ্ধান্ত নিয়েছ, আমি তোমাকে থামাব না। কিন্তু লিং হাং, বিধবা লিনের সঙ্গে বিয়ে করার পর রাতে সাবধান হও। শুনেছি সে বেশ অদ্ভুত, তার আগের স্বামীর মতো অনুসরণ করবে না। লিং হাং হেল্পলেসভাবে মাথা নাড়ল। এই সব গুজব কি? তিনি এরপর লি মিংকে ডেকেছিল, যে এখনও অবাক এবং পিঠে বাঁশের ঝুড়ি বহন করছে। তারা এখন অ্যাপিং কাউন্টির দিকে যাচ্ছিল। আগেরবার গাড়ি নিয়ে যাওয়ার সময় দূরত্ব কম মনে হয়েছিল, কিন্তু এবার হেঁটে যাওয়া আলাদা। 1 ঘন্টা হাঁটার পরও শহরের কোনো ছায়া দেখা যায়নি। লি মিং ইতিমধ্যেই হেপাহ করে শ্বাস ফেলছিল। তার পরিবারের খাদ্যাভ্যাস সবসময়ই দরিদ্র ছিল। যদিও সম্প্রতি লিং হাং এর সঙ্গে কয়েকটা ভালো খাবার খেয়েছে, স্বাস্থ্যে তেমন শক্তি ছিল না। ভাই হাং, চল একটু বিশ্রাম নিই, তারপর এগোব। লিং হাং আকাশের দিকে তাকালো। সকাল 9টা হয়ে গেছে। আর দেরি করলে তাদের সময়সূচি মিস হতে পারে। লি মিংকে এমন দেখিয়ে সে গোপনে পকেট থেকে সেরা মানের গোজি বের করে তাকে দিল। থাক ক্লান্ত, একটি মাত্র ফল খাও। আমি পাহাড় থেকে এনেছি, খেলে শক্তি ভরে যাবে। লি মিং বেশি ভাবল না। সে সেটা নিল এবং মুখে ঢুকিয়ে দিল। মুহূর্তেই তার মুখ লাল হয়ে গেল এবং ঘাড় ফুলে উঠল। সে মাটির ওপর থেকে লাফ দিয়ে দাঁড়াল। কি ফল এই? এত গরম লাগছে। আমি মাইনে 5 একর জমি কামাই করতে চাই। আমি এত শক্তিশালী বোধ করছি। লিং হাং সন্তুষ্ট হয়ে হেসে বলল, এটি হলো শক্তি ফল। একটিমাত্র খাওয়া, সারাদিন ক্লান্ত হবে না। এখন সময় দেরি করা চলবে না, চল এগিয়ে যাই। লি মিং মাথা নাড়ল। ভাই হাং, আমি আগে এগিয়ে যাচ্ছি। বলেই সে তার বাঁশের ঝুড়ি বহন করে দৌড়ে কাউন্টি শহরের দিকে ছুটে গেল। লিং হাং আনন্দের সঙ্গে পিছিয়ে গেল। দুইজন দ্রুত অ্যাপিং কাউন্টির গেটে পৌঁছাল। লাইনে দাঁড়িয়ে তারা আগেরবারের দুজন সৈন্যকে দেখল, যারা গেটের পাহারা দিচ্ছিল। শহরে প্রবেশের জন্য 2 মুদ্রা। সৈন্যটি পাশের দিকে লিং হাং এর দিকে তাকিয়ে অশান্ত মুখভঙ্গি করল। লি মিং দুঃখ প্রকাশ করে বলল, ভাই হাং, হয়তো বাইরে অপেক্ষা করা ভালো হবে। 2 মুদ্রা বাঁচিয়ে বড় মাংসের বান কিনতে পারি। লিং হাং আত্মবিশ্বাসের সঙ্গে হাত নাড়ল। 2 মুদ্রা? কোনো সমস্যা নেই। শহরের ভিতরে আমি তোমাকে ভালো রেস্তোরাঁতে নিয়ে যাব। সৈন্য আরও অস্থির হল, তুমি কি ঢুকছ কি না? হ্যাঁ হ্যাঁ, আমরা ঢুকছি। এখানে টাকা। লিং হাং পকেট
থেকে মুদ্রা বের করতে গিয়ে দুর্ঘটনায় একটি ছোট কাঠের সাইন বের করল, যাতে টাকা অক্ষর খোদাই করা ছিল। দুই সৈন্য সাইন দেখে চোখ বড় করে দেখল। দাদা, আপনি কি ঝু রাজবংশ থেকে? এক সৈন্য সাবধানে জিজ্ঞেস করল, আগের অহংকারী ভঙ্গি পুরোপুরি বদলে। লিং হাং বিস্মিত হয়ে মাথা নাড়ল। হ্যাঁ, আমি ঝু রাজবংশের সদস্য। রাজবংশের প্রধান আমার বড় ভাই। যতক্ষণ সে বলল, সাথে সাথে ধাক্কা লেগে দুই সৈন্য ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারা উঠতে লড়াই করছিল, মুখে আতঙ্ক। কাঁপতে কাঁপতে সালাম করছিল। আমরা ভুল বুঝেছিলাম। ক্ষমা করবেন, স্যার। লিং হাং বিভ্রান্ত। এটা কি হচ্ছে? গেটের পাহারাদাররা কি সত্যিই আমার কাছে সালাম করছে? লি মিংও হতবাক, বুঝতে পারছিল না কি হচ্ছে। লিং হাং স্বভাবতই 4টি তামার মুদ্রা বের করল। দ্রুত উঠে দাঁড়াও। আমার কাজ আছে। এটা প্রবেশ ফি। সাবধানে রাখো। সে মুদ্রা দিতে চাইল, কিন্তু দুজন সৈন্য সাহস পেল না নিতে। এক সাহসীভাবে বলল, আপনার কাছে ঝু রাজবংশের চিহ্ন আছে। শহরে প্রবেশের জন্য কোনো টাকা দেওয়ার দরকার নেই। সত্যিই? এটা তো ভালো খবর। লিং হাং আনন্দের সঙ্গে বলল, সাইন এবং মুদ্রা ছেড়ে দিল। তাহলে আমি সত্যিই ভিতরে যেতে পারি? তুমি কি আমাকে বাধা দেবে? আমরা কি সাহস করি? দয়া করে, স্যার। সৈন্যরা গভীরভাবে সালাম করে লিং হাং ও লি মিংকে শহরে প্রবেশ করতে দেখল। তাদের যাওয়ার পরে এক সৈন্য ধীরে নিঃশ্বাস ফেলল। আজ সত্যিই বিপজ্জনক ছিল। ভাগ্যিস এই বড় ভাই রেগে যাননি। জেলা ম্যাজিস্ট্রেট জানলে আমাদের কাজ চলে যেত। অন্য সৈন্য গুরুতর মাথা নাড়ল। পরের বার মনে রেখো, যখন এই বড় ভাইকে দেখবে, সঙ্গে সঙ্গে তাকে যেতে দাও। লিং হাং ও লি মিং সরাসরি ঝু রাজবংশের সম্পত্তিতে চলে গেল। তারা গেটের কাছে থামল। দরজা নাড়তে যাওয়ার মুহূর্তে গেটকিপার তাড়াহুড়ো করে এগিয়ে এল। সেই ধাক্কায় মাটিতে হাঁটুর ওপর বসল এবং মিষ্টি ভঙ্গিতে সালাম করল। ছোট লি ঝাও, দ্বিতীয় ছোট ভাইকে সালাম। লিং হাং বিভ্রান্ত হয়ে বলল, তুমি আমাকে কিভাবে চেনো? গেটকিপার উষ্ণভাবে হাসল। মাস্টার নির্দেশ দিয়েছেন দ্বিতীয় ছোট ভাইয়ের ছবি বাড়ির সব চাকরিদের মনে রাখার জন্য আঁকতে, যাতে কেউ তাকে চিনতে না পারে, তাহলে শাস্তি দেওয়া হবে। বুঝেছি। লিং হাং একটু মুগ্ধ হল। মনে হল তার বড় ভাই সত্যিই তার খেয়াল রাখেন। বড় ভাই বাড়িতে আছে কি? আমার তার সঙ্গে কিছু আলোচনা আছে। হ্যাঁ হ্যাঁ। গেটকিপার আরও মাথা নিচু করে বলল, দ্বিতীয় ছোট ভাই, একটু অপেক্ষা করুন। আমি রিপোর্ট পাঠিয়েছি, মাস্টার শীঘ্রই আসবেন। ঠিক সেই সময় বাড়ির ভিতর থেকে আনন্দিত ডাক পেল, দ্বিতীয় ভাই, তুমি কোথায়? বড় ভাই তোমাকে নিতে এসেছে। শব্দ শেষ হওয়ার সাথে সাথেই গেটে একটি দল হাজির হল।
দলে নেতৃত্ব দিচ্ছিল। দাদা ঝি, উজ্জ্বল ও আনন্দময় মুখ নিয়ে, তারপরে ঘনিষ্ঠভাবে স্টুয়ার্ডলি। তাদের পেছনে ছিল 12 জন সুন্দরী কনকুবাইন, সবেই চোখ ধাঁধানো। হা হা, আজ সকালে বাড়ির কাছাকাছি পাখিগুলো এত জোরে চিরচির করছে, ভাবলাম হয়তো দ্বিতীয় ভাই আসছে, এবং ঠিক অনুমান করেছি। দাদা ঝি দ্রুত লিং হাংয়ের দিকে এগিয়ে এসে তার হাত শক্তভাবে ধরল। লিং হাং ও কিছুটা স্পর্শ পেল। স্টুয়ার্ট লি এবং অন্যান্য চাকরিরা সবাই হাঁটু ঝুঁকিয়ে বলল, দ্বিতীয় ছোট ভাইকে বাড়িতে স্বাগতম। 12 কনকুবাইন সামনের দিকে এগিয়ে এসে নমস্কার করল। দ্বিতীয় ছোট ভাই, স্বাগতম। এখন উঠে দাঁড়ান, আমি আজ বড় ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি। দাদা ঝি কৌতূহলী মুখ করে জিজ্ঞেস করল, দ্বিতীয় ভাই, কী ব্যাপার? যতক্ষণ সম্ভব, আমি করতে দ্বিধা করব না। গেটের বাইরে কিছুটা অস্বাভাবিক অনুভব করে, তিনি লিং হাংকে বাড়ির ভিতরে টেনে নিয়ে গেল। চল, চল, ভিতরে বসে বিস্তারিত আলোচনা করি। চুয়ান চুয়ান, চল। লি মিং এর ভীতু কণ্ঠ শোনা গেল এবং লিং হাং হঠাৎ তার চিন্তা থেকে বের হল। তিনি লি মিংকে দাদা ঝির কাছে টেনে নিয়ে বলল, বড় ভাই, পরিচয় করিয়ে দিই। এ আমার ভালো বন্ধু লি মিং। সে 20 বছর বয়সী, 6 ফুট লম্বা, এবং এখনও অবিবাহিত। তারপর তিনি দাদা ঝিকে পরিচয় করালেন। এ হল ঝু রাজবংশের প্রধান এবং আমার স্বর্ণম বোনের মতো বড় ভাই। শ্রদ্ধা জানাও। লি মিং মনের ভাব হারিয়ে ফেলল। যদিও সে গ্রামে বসবাস করত, কিছুবার অ্যাপিং কাউন্টি দেখেছে। সে ঝু রাজবংশের খ্যাতি ভালো জানত। সে শুনেছিল অ্যাপিং কাউন্টির অর্ধেক ব্যবসা ঝু রাজবংশ পরিচালনা করে। আর এখন তার বড় ভাই সত্যিই দাদা ঝির সঙ্গে সর্পণের ভাই। তার হাত পা কাঁপছিল, কিন্তু লিং হাং তার মাথা ধরে তাকে অন্যের প্রতি নমস্কার করাতে সাহায্য করল। দাদা ঝি উষ্ণভাবে লি মিং এর দিকে হাসল। লি মিং, তুমি লিং হাং এর ভাই। তুমি আমার ভাইও। আসো, আমার বাড়িতে চল। এই স্থানকে নিজের ঘরের মতো ভাবো। চা খাবো, কিছু নাস্তা খাবো, আর গল্প করব। মনে খালি ও চোখে ধূসর থাকা লি মিংকে লিং হাং জোর করে ঝু রাজবংশের আবাসনে টেনে নিয়ে গেল। তারা 3টি ভ্রমণচালিত পাহাড় পার করল, 4টি পুকুর অতিক্রম করল, এবং অবশেষে ঝু রাজবংশের অভ্যর্থনা কক্ষে পৌঁছাল। চাকরিরা সুগন্ধি চা এবং কেক এনে দিলে, দাদা ঝি উচ্ছ্বসিত চোখে লিং হাং এর দিকে তাকাল। দ্বিতীয় ভাই, আজ তুমি আমার সঙ্গে আলোচনা করতে এসেছ। লিং হাং মাথা খোঁচা দিল। ভালো, আমি আগামীকাল বিয়ে করতে যাচ্ছি। কি? দাদা ঝি হঠাৎ চেয়ার থেকে লাফ দিয়ে উঠল, দ্রুত গতিতে চলল, একদম 60 বছর বয়সী মানুষের মতো নয়। কে? আমাদের গ্রামের এক বিধবা। লিং হাং লাজুকভাবে নাক স্পর্শ করে বলল। বিধবা?
দাদা ঝির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর দাদা ঝি লিং হাংয়ের দিকে তাকালো, মুখে অপরাধবোধের ছাপ নিয়ে। দ্বিতীয় ভাই, আমি ভালো বড় ভাই হতে পারিনি। আমি তোমাকে উপেক্ষা করেছি, যা করা উচিত ছিল না। এখন তোমার শুধু একটি বিধবা বিয়ে করার সুযোগ বাকি। লিং হাং ব্যাখ্যা দিতে চাইল, আসলে, এটি তুমি যেমন ভাবছ তা নয়। কিন্তু দাদা ঝি কথা কাটলেন। কথা বন্ধ কর। এটা আমার ভুল। আমরা সোয়ান ব্রাদার্স হওয়ার পর আমি তোমাকে ভালো করে জানিনি। তবে সৌভাগ্যবশত, এখনো দেরি হয়নি। দাদা ঝি হাত নাড়লেন। আগামীকালের বিয়ে পরিকল্পনা অনুযায়ী চলবে। আমি তোমাকে ইহং কোর্টইয়ার্ডে নিয়ে গিয়ে তোমার কনকিউবাইন হিসেবে একজন কর্তিসান বাছাই করব, তবে তোমার অফিসিয়াল স্ত্রী পরে খুঁজে নেব। তুমি তো আমার ভাই, আমি এই ব্যাপারে অবহেলা করব না। তারপর দাদা ঝি জোরে ডাকলেন, হাউসকিপার লি, গাড়ি প্রস্তুত কর। আমরা ইহং কোর্টইয়ার্ডে যাচ্ছি। লিং হাং লি মিং এর দিকে তাকালো। অনেকবার বোঝানোর পরেও, অবশেষে লিং হাং দাদা ঝিকে থামালো। বড় ভাই, আমি